হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু TWS একাডেমি। গুরুত্বপূর্ণ জিকের ক্লাসে সকলকে আরও একবার স্বাগত জানাই। ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর নিয়ে থাকছে আজকের ক্লাসটি। গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ক্লাসগুলো প্রতিদিন দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। প্রতিদিনের ক্লাস, প্রতিদিনের লিঙ্ক তোমরা যদি পেতে চাও আমাদের টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হতে পারো। প্রথম প্রশ্ন আজকের স্ক্রিনে দেওয়া হলো, সম্প্রতি লক্ষণ প্রসাদ আচার্যকে নিযুক্ত করা হয়েছে কোন রাজ্যের রাজ্যপাল পদে? সম্প্রতি কয়েকটা রাজ্যের রাজ্যপাল চেঞ্জ হয়েছে, তার মধ্যে লক্ষণ প্রসাদ আচার্য ইনি কোন রাজ্যের রাজ্যপাল হয়েছেন? দেখো, লক্ষণ প্রসাদ আচার্য ইনি অনেকদিন থেকে রাজ্যপাল পদে ছিলেন একটা রাজ্যের। তিনি পূর্বে পূর্বে সিকিমের রাজ্যপাল ছিলেন, কিন্তু বর্তমানে তিনি প্রতিবেশী দেশ রাজ্য আমাদের অসম রাজ্য, সেখানকার রাজ্যপাল পদে নিযুক্ত হয়েছেন। চলো, অসম সম্পর্কে কয়েকটা জিনিস তোমরা একটু বলে ফেলো। অসমের রাজধানী কি? অসমের রাজধানী কি? অসমের মুখ্যমন্ত্রীকে? ইত্যাদি। সো অসমের রাজধানী কি? অসমের রাজধানী হচ্ছে ভেরি ইজি, দিসপুর হচ্ছে অসমের রাজধানী। অনেকে ভুল করে গুয়াহাটি কিংবা তোমার হচ্ছে ডিব্রুগড় এসব উত্তর করে ফেলে, কিন্তু ওগুলো করলে কিন্তু ভুল হবে। দিসপুর হচ্ছে অসমের রাজধানী। আর মুখ্যমন্ত্রীকে হিমন্ত বিশ্ব শর্মা, তাই তো? হেমন্ত বিশ্ব শর্মা ইনি হচ্ছেন বর্তমানে অসমের মুখ্যমন্ত্রী। নেক্সট কোশ্চেন ইজ, নিউটনের প্রথম সূত্র থেকে কিসের ধারণা পাওয়া যায়? নিউটনের তিনটে আমরা গতিসূত্র পাই, তার মধ্যে প্রথম গতিসূত্র থেকে কিসের ধারণা পাওয়া যায়? প্রতিক্রিয়া, বেগ, জড়তা এবং চাপ। দেখো, নিউটনের প্রথম গতিসূত্রটা কি? কোনো স্থির বস্তুকে যদি তুমি বাইরে থেকে বল প্রয়োগ না করো তাহলে স্থির বস্তু চিরকালই স্থির থাকবে। আর গতিশীল বস্তুকেও যদি তুমি বাইরে থেকে বল প্রয়োগ না করো তাহলে গতিশীল বস্তু চিরকাল একই গতিতে একই পথে চলতে থাকবে। এটা হচ্ছে কিসের ধারণা? এটা হচ্ছে জড়তার ধারণা। একটা হচ্ছে, এখানে দু রকমের জড়তার ধারণা পাওয়া যায়। একটা হচ্ছে গতি জ্যাডো বা গতি জড়তা, আর একটা হচ্ছে স্থিতি জ্যাডো বা স্থিতি জড়তা। ওকে, সো প্রথম গতিসূত্র থেকে আমরা নিউটনের জড়তার ধারণা পাই। কোথায় এবং কবে প্রথম কম্পিউটার স্থাপন করা হয়েছিল? ইম্পর্টেন্ট একটা প্রশ্ন পেয়েছি আমরা। কোথায় এবং কবে প্রথম কম্পিউটার স্থাপন করা হয়েছিল ভারতের মধ্যে? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, ব্যাঙ্গালোর, 1950 সালে। টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ, যেটা মুম্বাইতে অবস্থিত, 1955-তে। ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি, দিল্লি, 1960। এবং ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বা জাতীয় পরিসংখ্যান যে ইনস্টিটিউট আছে, এটা কলকাতাতে অবস্থিত, এর সদর দপ্তর, এবং 1955-তে প্রতিষ্ঠা হয়েছিল। সো এর মধ্যে মনে রাখবে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বা ISI, এখানেই কিন্তু প্রথম কম্পিউটার প্রতিস্থাপন বা কম্পিউটার স্থাপন করা হয়েছিল ভারতের মধ্যে। এটা সদর দপ্তর কোথায়? মনে রাখবে কলকাতাতে আছে, 1955-তে এটা করা হয়েছিল। আচ্ছা, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটটার প্রতিষ্ঠাতা কে ছিল এটা একটু তোমরা জেনে রাখো। প্রতিষ্ঠাতা কে ছিল? তিনি হচ্ছেন PC মাহালানবিশ বা প্রশান্ত চন্দ্র মহালনবিশ। ইনি হচ্ছেন ভারতের প্রথম, ইনি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। চলো নেক্সট, কানব রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কানব নামক এই রাজবংশটা কে প্রতিষ্ঠা করেছিলেন? বলো দেখি, খুব ইজি একটা প্রশ্ন পেয়েছি। কানব রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কানব রাজবংশটা এটা কোথায় শাসন করেছিল বলতো? এরা শাসন করেছিল মগধে, মগধ অঞ্চলে বা উত্তর ভারতে কিন্তু কানব রাজবংশরা শাসন করেছিল। কানব রাজবংশটা প্রতিষ্ঠিত হয়েছিল বাসুদেবের হাত ধরে। বাসুদেব ছিলেন কানব রাজবংশের প্রতিষ্ঠাতা, এবং ইনি বা কানব রাজবংশের আগের যে তোমার বংশটা শাসন করেছিল এখানে, সেটা হচ্ছে
শুঙ্গ বংশ, সেই শুঙ্গ বংশের পরবর্তী বংশ ছিল কান্ব বংশ, এবং শুঙ্গ বংশের শেষ শাসক ছিলেন দেবভূতি। সেই দেবভূতিকে পরাজিত করে কিন্তু বাসুদেব কান্ব বংশের প্রতিষ্ঠা করেন। সো শুঙ্গ আসছে, শুঙ্গর মাজায় হচ্ছে আসে তোমার শুঙ্গর আগে ছিল তোমার হচ্ছে মৌর্য বংশ, মগধে মৌর্য, তারপরে হচ্ছে শুঙ্গ বংশ, শুঙ্গর পরে তোমার বংশ হচ্ছে তোমার কান্ব বংশ, মগধে শাসন করেছিল। কানবের পরে আবার শিমুক সাতবাহন বংশ প্রতিষ্ঠা করেছিল। তো সাতবাহন বংশ পরবর্তীতে আবার শাসন করেছিল। তো এগুলো হচ্ছে সিকুয়াল, পরপর কোন বংশ কখন শাসন করেছিল। পরবর্তী প্রশ্ন, জলবিদ্যুৎ কেন্দ্রে শক্তির রূপান্তর সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক? জলবিদ্যুৎ কেন্দ্রে যে শক্তির রূপান্তর হয়ে থাকে সেখানে কোন বিবৃতিটি সঠিক এখানে বলো দেখি। জলবিদ্যুৎ কেন্দ্রে শক্তির কিরূপ রূপান্তর ঘটে? এখানে শক্তির রূপান্তর ঘটে স্থিতি শক্তি থেকে বিদ্যুৎ শক্তি বা বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর এখানে ঘটে থাকে। দ্য লাইফ অফ মহাত্মা গান্ধী পুস্তকের রচয়িতা হলেন কে? দ্য লাইফ অফ মহাত্মা গান্ধী শীর্ষক বইটি কে লিখেছেন? মহাত্মা গান্ধী, লুইস ফিশার, টমাস হবস এবং মার্টিন লুথার, এদের মধ্যে কে লিখেছিলেন দ্য লাইফ অফ মহাত্মা গান্ধী? বলো। দ্য লাইফ অফ মহাত্মা গান্ধী পুস্তকটির লেখক হচ্ছেন লুইস ফিশার। লুইস ফিশার হচ্ছেন একজন মার্কিন মার্কিন সাংবাদিক লেখক ছিলেন। পেশায় তিনি মার্কিন সাংবাদিক ছিলেন। ইনি কিন্তু মহাত্মা গান্ধী সম্পর্কে অনেক বই লিখেছেন, যার মধ্যে একটা হচ্ছে দ্য লাইফ অফ মহাত্মা গান্ধী। এছাড়া এ উইক উইথ মহাত্মা গান্ধী, এ উইক উইথ মহাত্মা গান্ধী, গান্ধী হিজ লাইফ অ্যান্ড মেসেজ ফর দ্য ওয়ার্ল্ড, গান্ধী হিজ লাইফ অ্যান্ড মেসেজ ফর দ্য ওয়ার্ল্ড, এটাও লিখেছেন মহাত্মা গান্ধী। আরও লিখেছিলেন এটাও লিখেছেন লুইস ফিশার, এবং আরও লিখেছিলেন গান্ধী হিজ লাইফ অ্যান্ড টাইমস। এই গ্রন্থগুলি কিন্তু তিনি লিখেছিলেন। মহাত্মা গান্ধী সম্পর্কে তার অনেকগুলি গ্রন্থ আছে। টাইগার হিলস কোথায় অবস্থিত? টাইগার হিলস অন্যতম একটি হিল অঞ্চল। এখানে এটা তোমার হচ্ছে টাইগার হিলটা আমাদের পশ্চিমবঙ্গের অন্যতম একটা উঁচু শৃঙ্গ। এই টাইগার হিলটা কোথায় অবস্থিত আছে বলে ফেলো। অবভিয়াসলি এটা পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত আছে, তাই না? তো ওয়েস্ট বেঙ্গলের কোথায় আছে এটা টাইগার হিল? টাইগার হিল হচ্ছে তোমার দার্জিলিং এ। চলো পরের প্রশ্নটার উত্তর করো দেখি। লীলাবতী শীর্ষক গ্রন্থটি ফার্সি ভাষায় কে অনুবাদ করেছিলেন? লীলাবতী এই গ্রন্থটি কি? লীলাবতী গ্রন্থটি হচ্ছে একটা গণিত গ্রন্থ, গণিত গ্রন্থ বা গণিত বিষয়ক গ্রন্থ ছিল। মধ্যযুগে একজন জ্যোতির্বিজ্ঞানী ছিলেন যার নাম হচ্ছে ভাস্কর, দ্বিতীয় ভাস্কর, দ্বিতীয় ভাস্কর। ইনি একজন মধ্যযুগের জ্যোতির্বিজ্ঞানী বা গণিতবিদ ছিলেন, তিনি রচনা করেছিলেন এটা। এবং লীলাবতী বলে একটা অ্যাওয়ার্ডও দেওয়া হয়ে থাকে, মনে রাখবে লীলাবতী বলে একটা গণিত ক্ষেত্রে লীলাবতী অ্যাওয়ার্ড দেওয়া হয়ে থাকে। লীলাবতী অ্যাওয়ার্ড, অ্যাবেল অ্যাওয়ার্ড, এগুলো কিন্তু গণিত ক্ষেত্রে দেওয়া হয়। সো দ্বিতীয় ভাস্কর এটা রচনা করেছিল, কিন্তু মধ্যযুগের একজন মুঘল লেখক, মুঘল আমলে একজন লেখক এটা ফার্সি অনুবাদ করেন। তিনি হচ্ছেন আবুল ফৈজ। আবুল ফৈজ কে ছিলেন বলতো? আবুল ফৈজ ছিলেন মধ্যযুগের একজন লেখক অন্যতম আবুল ফজল, যিনি আকবরনামা রচনা করেছিলেন। সেই আবুল ফজলের কিন্তু ভাই ছিলেন আবুল ফৈজ। এরা দুজনেই কিন্তু আকবরের রাজসভার সদস্য ছিলেন। আকবরের রাজসভায় কিন্তু দুজন অলংকৃত করতেন। আর্দ্রতা পরিমাপের নির্ণয়ের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? আর্দ্রতা পরিমাপে কোন যন্ত্রের ব্যবহার আমরা দেখতে পাই বলো দেখি। আর্দ্রতা পরিমাপ করতে কিসের ব্যবহার করা হয়? হাইড্রোমিটার, হাইগ্রোমিটার, ব্যারোমিটার, থার্মোমিটার। রাইট অ্যান্সার কি হবে? আর্দ্রতা পরিমাপ করতে ব্যবহার করা হয় হাইগ্রোমিটার।
ভারতীয় সংবিধানের নিচের কোন ধারায় ভারতের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিধান রয়েছে? কোন ধারায় বলা হয়েছে ভারতের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ থাকবে, বা ভারতে সংসদের গঠন প্রণালী, এক কথায় বলা যেতে পারে সংসদের সংসদের গঠন প্রণালী সম্পর্কে বলা হয়েছে। ভারতীয় সংসদ এটা দুই কক্ষ বিশিষ্ট, ব্রিটেন থেকে নেওয়া হয়েছে এই দ্বিকক্ষ বিশিষ্টের ধারণাটা। এখানে ভারতের একটা কক্ষ হচ্ছে রাজ্যসভা, উচ্চ কক্ষ রাজ্যসভা, এবং আরেকটা হচ্ছে লোকসভা। এই দুটো গঠনের কথাও বলা হয়েছে। তো পরপর আমরা তিনটে ধারা একটু দেখব। একটা হচ্ছে ধারা 79, যেখানে পার্লামেন্টের গঠনতন্ত্র বা সংসদের গঠন প্রণালী সম্পর্কে বলা হয়েছে 79 ধারাতে, এখানে এই বিধানটা আছে। তারপরে দেখো সংসদের উচ্চ কক্ষ রাজ্যসভার বিধানটা কোথায় আছে, ঠিক তার পরের ধারা 80 নম্বর ধারাতে এখানে সংসদের গঠন প্রণালীর মধ্যে রাজ্যসভার গঠন প্রণালী আমরা দেখতে পাবো। লোকসভার গঠন কোথায় দেখতে পাবো? লোকসভার গঠন দেখতে পাবো আমরা 81 নম্বর ধারাতে। 81 ধারাতে আমরা দেখতে পাবো লোকসভার গঠন, আর 80 নম্বর ধারাতে রাজ্যসভা, আর 79 নম্বর ধারাতে হচ্ছে সংসদ। আজকের হোমওয়ার্ক তোমাদের দেওয়া থাকবে মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কতগুলি, মানুষের কতগুলি সুষুম্না স্নায়ু আছে। কমেন্ট করে এটার উত্তর সকলে জানিয়ে যাবে। আশা করব সকলে যতজন ক্লাস দেখছো সকলেই এই প্রশ্নটার উত্তর করে জানাবে আজকের কমেন্টে। পরের প্রশ্নের উত্তরটা করো, দ্বিতীয় গোলটেবিল বৈঠকে কংগ্রেসের প্রতিনিধিত্ব কে করেন? দ্বিতীয় গোলটেবিল বৈঠক ব্রিটিশ দের সঙ্গে বা ইংরেজদের সঙ্গে ভারতীয়দের তৎকালীন সময়ে তিনটে টোটাল গোল টেবিল বৈঠক হয়েছিল, তাই না? সো তিনটে গোল টেবিল বৈঠক কোথায় হয়েছিল? লন্ডনে হয়। লন্ডনে তিনটে গোল টেবিল বৈঠক হয়েছিল 30 থেকে 32 সালের মধ্যে। এই তিনটে গোল টেবিল বৈঠকের মধ্যে যে প্রথম গোল টেবিল বৈঠক ছিল সেখানে জাতীয় কংগ্রেস অংশগ্রহণ করেনি, মনে রাখবে, জাতীয় কংগ্রেস সেটাকে বয়কট করেছিল। দ্বিতীয় গোল টেবিল বৈঠকে জাতীয় কংগ্রেস এবং তৃতীয়তে জাতীয় কংগ্রেস অংশগ্রহণ করে, কিন্তু দ্বিতীয় গোল টেবিল বৈঠকটা ইম্পর্টেন্ট। 1931 সালে দ্বিতীয় গোল টেবিল বৈঠক যেটা লন্ডনে অনুষ্ঠিত হয়েছিল, এবং এই গোলটেবিল বৈঠকে মহাত্মা গান্ধী কিন্তু অংশগ্রহণ করেছিল। তিনটে গোলটেবিল বৈঠকের মধ্যে মহাত্মা গান্ধী একটা গোলটেবিল বৈঠকে অংশ নিয়েছে, সেটা হচ্ছে দ্বিতীয় গোলটেবিল বৈঠক, যেটা 1931 সালে লন্ডনে অনুষ্ঠিত হয়েছিল। অমিত পাঙ্গাল কোন খেলার সাথে যুক্ত? অমিত পাঙ্গাল কোন খেলার সাথে যুক্ত? অমিত পাঙ্গাল যুক্ত হচ্ছেন বক্সিং খেলার সাথে, ইনি একজন ভারতের বক্সার। ইবন বতুতা কোন দেশ থেকে ভারতে এসেছিল? ভেরি 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 ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন পেয়েছি আমরা। ইবন বতুতা ইনি কোন দেশ থেকে ভারতে এসেছিলেন? ইবন বতুতা ভারতে একজন পর্যটক হিসাবে এসেছিলেন। তিনি কোন দেশ থেকে আসেন? ইরান, মরক্কো, তুরস্ক এবং উজবেকিস্তান। দেখো ইবন বতুতা, তার আগে একটা জিনিস বলো, তিনি কার সময় বা কোন সময় ভারতে এসেছিলেন বলো তো? মনে রাখবে, মোহাম্মদ বিন তুগলকের সময় ভারতে তিনি আসেন। সো এই ইবন বতুতা তিনি যখন ভারতে এসেছিলেন, তিনি তখন যিনি দিল্লির সুলতান ছিলেন তিনি হচ্ছেন মোহাম্মদ বিন তুগলক, এবং তিনি একটা বিখ্যাত গ্রন্থও লিখেছিলেন, কিতাব উল রাহিলা। তার লেখা একটা গ্রন্থ, বা এটাকে সফরনামাও বলা হয়, সফরনামা নামেও পরিচিত। ওকে, রচনা করেছিলেন তিনি। সো ইবান বতুতা তিনি কোন দেশ থেকে এসেছিলেন? তিনি এসেছিলেন মরক্কো থেকে। মরক্কো একটা কোথাকার দেশ বলতো? এটা একটা আফ্রিকান কান্ট্রি, নর্থ আফ্রিকায় অবস্থিত, আফ্রিকা মহাদেশে এটা অবস্থিত আছে মরক্কো। এবং মরক্কোর রাজধানীটাও একটু জেনে রাখো, বর্তমানে খুবই ইম্পর্টেন্ট। রাজধানী কি মরক্কো? মরক্কোর রাজধানী হচ্ছে রাবাত। মরক্কোর রাজধানী হচ্ছে রাবাত।
কোন রাজ্যে প্রথম রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল? এই যে রাষ্ট্রপতি শাসন আমি বলেছিলাম আমাদের পশ্চিমবঙ্গে 4বার জারি করা হয়েছে, তাই না, কয়েকদিন আগের ক্লাসে। আজকে বলা হচ্ছে কোন রাজ্যে প্রথম রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে। ধারা, কোন ধারা অনুসারে রাষ্ট্রপতি শাসন জারি করা যায় বলো তো? ধারা 356, 356 নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতি শাসন জারি করা যায়। সো রাষ্ট্রপতি শাসন এটা কোন রাজ্যে প্রথম জারি করা হয়েছিল মনে রাখবে? পাঞ্জাবে প্রথম রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। আচ্ছা, এবারে একটা প্রশ্ন থাকে কবে, কে বলতে পারবে কবে বলো তো এটা হয়েছিল? এনিওয়ান, কেউ কমেন্ট করে জানিয়ে দাও দেখি, কবে প্রথম রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল পাঞ্জাবে? এটাও তো ইম্পর্টেন্ট, প্রশ্ন আসতে পারে যে পাঞ্জাবে কবে প্রথম রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল। এটা হয়েছিল 1951, 1951 সালে প্রথম এই রাষ্ট্রপতি শাসনটা জারি হয়। হাসদেও বাঙ্গো বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? হাসদেও বাঙ্গো বাঁধ একটা বাঁধ, এটা কোন রাজ্যে অবস্থিত? কমেন্ট করো সকলে। হাসদেও বাঙ্গো বাঁধ এটা ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। ছত্তিশগড়ে হাসদেও জঙ্গল আছে, তোমরা নিশ্চয়ই শুনেছো, কয়েকদিন আগে খবরেও এটা বারবার উঠে এসেছে এই নামটা, হাসদেও জঙ্গল। তো হাসদেও বাঙ্গো বাঁধ এটা ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। এবং একটা জিনিস তোমরা মনে রাখবে, এটা কোন নদীর উপরে বাঁধ, যখন আমরা পড়বো এটাও কিন্তু পড়বো কোন নদীর উপরে। এটা কোন নদীর উপরে আছে? এটা হাসদেও নদীর উপরে আছে, হাসদেও নদী। এবারে অনেকে বলবে স্যার এই নদীটার নাম কি, শুনলাম না, প্রথম শুনছি এরকম হাসদেও বলে জঙ্গলও আছে, হাসদেও বাঁধও আছে, হাসদেও বলে নদীও আছে। একদমই, হাসদেও বলে নদী আছে, এবং এই নদীটা হচ্ছে মহানদীর নাম তোমরা নিশ্চয়ই শুনেছো, একটা পূর্ব বাহিনী নদী। সেই মহানদীর একটা ট্রিবিউটারি, উপনদী এটা। ওকে, মনে থাকে যেন। ডেয়ারি স্টুডেন্টস, আমাদের টিডব্লিউএস একাডেমিতে নতুন ব্যাচ চলছে, নতুন ব্যাচে তোমরা ভর্তি হয়ে এখান থেকে আমাদের কাছ থেকে সেরা চাকরি প্রিপারেশন নিয়ে তোমরা পরীক্ষায় ভালো ফল করতে পারবে। আশা করব যারা এখনও যুক্ত হওনি টিডব্লিউএস একাডেমিতে সকলে যুক্ত হয়ে যাবে। ফাউন্ডেশন ব্যাচ আছে, একদমই বেসিক থেকে তোমাদের সেখানে প্র্যাকটিস এবং একদমই বেসিক, যারা ক্লিয়ার নেই যাদের বেসিক একদমই সেগুলো ক্লিয়ার করানো হয়ে থাকে। তার সঙ্গে রেকর্ডেড ব্যাচ আছে, ডব্লিউবি টেটের ব্যাচ আছে, এই ব্যাচগুলোতেও ভর্তি হতে পারো। আচ্ছা, আরও একটা তোমাদের জন্য অ্যানাউন্সমেন্ট, তোমার টিডব্লিউএস একাডেমিতে আমরা শুক্রবার একটা ফুল লেন্থ মক টেস্ট আয়োজন করতে চলেছি, ফ্রি, একদমই ফ্রি অফ কস্ট মক টেস্ট। তো মক টেস্টে যারা পার্টিসিপেট করতে চাও তারা আমাদের টিডব্লিউএস একাডেমি অ্যাপটিকে ডাউনলোড করো। ওকে, ডাউনলোড করে ফ্রি মক টেস্টে সকলে যুক্ত হবে, এবং তারপরে ফ্রি মক টেস্টটা হবে তোমার হচ্ছে 5টা PM থেকে 6টা PM এর মধ্যে হবে, এবং 6টা 15 থেকে অ্যানালাইসিস ক্লাস শুরু হয়ে যাবে। তো সকলে যুক্ত হও, এবং যে মক টেস্টটা আছে সেই মক টেস্টটাতে কিন্তু সকলে জয়েন করবে। ওকে, চলো পরের প্রশ্নটা, আমাশয় ও কুষ্ঠ রোগের ওষুধ হিসাবে ব্যবহার করা হয় কিসের? নেক্সট প্রশ্নটা, আমাশয় ও কুষ্ঠ রোগের ওষুধ হিসাবে কিসের ব্যবহার করা হয়? যারা এখনো ক্লাসে লাইক করোনি একটাও, তো সকলে লাইক করে দাও। ওকে, লাইক করে দাও। বলো, আমাশয় কুষ্ঠ রোগে থানকুনি পাতার ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন, কোন মহিলা প্রথম এভারেস্ট জয় করেন? এভারেস্ট বিশ্বের সবথেকে উঁচু পর্বত শৃঙ্গ, মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট জয়লাভ করেছিলেন প্রথম কোন মহিলা? আচ্ছা, প্রথম মহিলাটা একটু সাইডে রাখো, এখানে আমরা একটা তথ্য পড়বো, প্রথম কারা জয়লাভ করেছিল এটা বলো তো, প্রথম জয় করে কারা? প্রথম মাউন্ট এভারেস্ট পুরুষ বা মহিলা সর্বক্ষেত্রে যিনি জয়লাভ করেছিলেন তারা দুজন ব্যক্তি ছিলেন, একজন শেরপা এবং একজন নিউজিল্যান্ডের পর্বত আরোহী। 1953 সালে মাউন্ট এভারেস্টটা প্রথম কিন্তু ক্লেম করা হয়েছিল, এবং কার দ্বারা এটা? এটা হয়েছিল এডমন্ড হিলারি, এডমন্ড হিলারি ও ও একজন শেরপা, নেপালি শেরপা, যার নাম হচ্ছে তেনজিং নোরগে, তেনজিং নোরগে, তারা দুজনে মিলে প্রথম মাউন্ট এভারেস্ট জয়লাভ করেছিল, বা প্রথম মাউন্ট এভারেস্টের শীর্ষে পৌঁছায়। এবারে দেখো প্রথম মহিলা হিসাবে কে জয় করেন, তিনি হচ্ছেন জুনকো তাবেই। ইনি একজন জাপানি ছিলেন, ইনি একজন জাপানি
পর্বত আরোহী, যিনি 1975 সালে এই কীর্তিটা ঘটিয়েছিলেন। এবারে ভারতীয়দের মধ্যে প্রথম ভারতীয় মহিলা, তোমরা নিশ্চয়ই জানো বাচেন্দ্রী পাল, তিনি ছিলেন প্রথম ভারতীয় মহিলাদের মধ্যে যিনি এই মাউন্ট এভারেস্টটা জয়লাভ করেছিলেন। পরের প্রশ্ন, 1885 সালে জাতীয় কংগ্রেসের অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 1885-তে যে অধিবেশনটা হয়েছিল এটা হচ্ছে আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এর প্রথম অধিবেশন ছিল। প্রথম অধিবেশন, ভেরি ইম্পর্টেন্ট। প্রথম অধিবেশন এটা। সো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম অধিবেশনটা কোথায় হয়েছিল? এটা হয়েছিল বোম্বাই, বোম্বাই প্রদেশ, এখন বর্তমানে মুম্বাই। তো সেখানে এটা অনুষ্ঠিত হয়েছিল এবং সভাপতি কে ছিল বলতো? সভাপতি খুবই সহজ, এটা মনে রাখতে হবে, সভাপতি ছিলেন উমেশ চন্দ্র, উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, তাই না? উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। ওকে ডিয়ার স্টুডেন্টস, পরের প্রশ্ন, নিম্নের কোনটি একটি পূর্ব বাহিনী নদী? পূর্ব বাহিনী নদী বলতো কোনটি এখানে? পূর্ব বাহিনী নদী, আমরা যদি ভারতীয় পেনিনসুলাটা দেখি, দক্ষিণ ভারত এবং উত্তর দক্ষিণ ভারতে এরকম নদী কিছুটা, দক্ষিণ ভারতের নদীগুলো কিছুটা পশ্চিম গেছে, কিছুটা পূর্বে গেছে, কিছুটা পশ্চিম গেছে, কিছুটা পূর্বে গেছে। সো এর মধ্যে কোন নদীটা পূর্ব বাহিনী? অবভিয়াসলি প্রথমে বলে দিয়েছি, মহানদীটা একটা পূর্ব বাহিনী নদী। ওকে, মাহি, নর্মদা, সবরমতী এগুলো সবই পশ্চিম বাহিনী নদীর মধ্যে পড়ে। এর মধ্যে তাপ্তি নদীটার নামও তোমরা যুক্ত করে নাও, তাপ্তি নদী এটাও কিন্তু একটা পশ্চিম বাহিনী নদীর মধ্যে পড়ে থাকে। কোন চালুক্য অধিপতি প্রথম অশ্বমেধ যজ্ঞ করেছিলেন? অশ্বমেধ যজ্ঞ, এই যজ্ঞটা কি বলতো? অশ্বমেধ যজ্ঞ বলতে বোঝানো হয় বড় বড় যখন মানে অনেক শক্তিশালী যারা শাসক হতেন, তারা একটা যজ্ঞের মাধ্যমে একটা ঘোড়া ছেড়ে দিতেন, লাগাম ছাড়া ঘোড়া, সেটা ছেড়ে দিতেন। সেই ঘোড়াটা যে যে অঞ্চল টেরিটরির উপর দিয়ে যেত, রাজা সেই সেই টেরিটরিকে নিজে বলে ক্লেম করতো, এবং কেউ যদি এটা মানতে বা এটা যদি দিতে অবাধ্য হতো, সে দিতে চাইতো না তার এরিয়াটা, তখন কিন্তু সেই রাজা তাকে ওপেন যুদ্ধে চ্যালেঞ্জ করতো। এটা অ্যাকচুয়ালি অশ্বমেধ যজ্ঞ, বেসিক জিনিস। এবার এর ভিতরে আবার অনেক প্রথা ছিল, অনেক মানে ছোট ছোট অনেক কিছু প্রথা আছে। সো এটা হচ্ছে মূল বিষয় অশ্বমেধ যজ্ঞের। এবার এই অশ্বমেধ যজ্ঞটা চালুক্য অধিপতিদের মধ্যে প্রথম কে করেছিলেন? দন্তি দুর্গ। অবশ্যই দন্তি দুর্গ কোনো চালুক্য শাসক ছিলেন না, তিনি রাষ্ট্রকূট শাসক ছিলেন। প্রথম পুলকেশী, দ্বিতীয় পুলকেশী, প্রথম বিক্রমাদিত্য। বলো দেখি, এদের মধ্যে সঠিক উত্তর হবে প্রথম পুলকেশী, তিনি কিন্তু প্রথমেই অশ্বমেধ যজ্ঞটা করেছিলেন চালুক্য অধিপতিদের মধ্যে, এবং ইনি হচ্ছেন এদের প্রকৃত শাসক। চালুক্য বংশের প্রকৃত শাসক কে ছিলেন? এটা বলা হয়ে থাকে প্রথম পুলকেশীকে চালুক্য বংশের প্রকৃত শাসক নয়, প্রকৃত প্রতিষ্ঠাতা, প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়ে থাকে এই বংশের। নেক্সট, রৌপ্য উৎপাদনের দিক থেকে কোন দেশ প্রথম স্থান অধিকার করে? রৌপ্য, সিলভার, এটা উৎপাদনে কোন দেশ প্রথম স্থান অধিকার করে? সব থেকে বেশি রৌপ্য কোন দেশ উৎপাদন করে বলো? রাশিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো। সোনা বললে কিন্তু দক্ষিণ আফ্রিকা হবে, মনে রাখবে দক্ষিণ আফ্রিকা প্রচুর পরিমাণে সোনা উৎপাদন করে থাকে। এখানে দেখো রৌপ্য উৎপাদন সব থেকে বেশি হয় কোন দেশে? রাইট অ্যান্সার হচ্ছে মেক্সিকো দেশ সব থেকে বেশি রৌপ্য উৎপাদন করে থাকে পৃথিবীর মধ্যে। ওকে, চলো নেক্সট প্রশ্ন কি দেখি। যখন ভারত স্বাধীনতা লাভ করে তখন কাশ্মীরের রাজা কে ছিলেন? ইন্টারেস্টিং একটা প্রশ্ন না? কাশ্মীরের রাজা। ভারত স্বাধীনতা লাভ করেছিল কবে? 1947 সালে। 1947 সালে যখন দুটো দেশ তৈরি হয়েছিল, একটা 14ই আগস্ট, একটা 15ই আগস্ট, ভারত এবং পাকিস্তান স্বাধীনতা লাভ করে। ভারত এবং পাকিস্তান স্বাধীনতা লাভ করার সময় কাশ্মীরে কিন্তু স্বাধীন রাজত্ব ছিল, সেখানে যিনি রাজা ছিলেন তিনি স্বাধীন থাকতে চেয়েছিলেন, কিন্তু পরবর্তীতে সেখানে পাকিস্তানি ইনভেশন হতে শুরু করে, যার কারণে কিন্তু সে পরবর্তীতে ভারতভুক্ত হয়েছিল। একটা লম্বা কাহিনী আছে এখানে। সো স্বাধীনতা লাভ করার সময় কাশ্মীর একটা স্বাধীন প্রদেশ থাকার কথা বললেও পরবর্তীতে এটা ভারতের ভিতরে অন্তর্ভুক্ত হয়েছিল, এবং শেষ যিনি ওখানকার রাজা ছিলেন বা স্বাধীনতা লাভ যখন ভারত করেছিল তখন কাশ্মীরের যিনি রাজা ছিলেন তিনি হচ্ছেন হরি সিং। ভেরি ইম্পর্টেন্ট, নামটা মনে রাখো, হরি সিং কিন্তু কাশ্মীরের তৎকালীন রাজা ছিলেন। ফরাসিদের বাংলার কোথায় উপনিবেশ ছিল? বাংলার কোন অঞ্চলে ফরাসিদের উপনিবেশ ছিল?
ফরাসিরা অ্যাকচুয়ালি ভারতের অনেক অঞ্চলে কিন্তু উপনিবেশ গড়েছিল। ফরাসিরা প্রথম উপনিবেশ ফরাসিরা গড়েছিল সেটা হচ্ছে সুরাটে। সুরাটে প্রথম কারখানা স্থাপন করেছিল তারা। ওকে, কোথায় তারা প্রথম কারখানা স্থাপন করেছিল? সুরাটে। এবার প্রশ্ন হচ্ছে কবে করেছিল? এটা হচ্ছে 1668 সালে তারা প্রথম সুরাটে কারখানা স্থাপন করে। পরবর্তীতে তারা মুসলিপত্তনমে তাদের দ্বিতীয় যে কারখানা সেটা নির্মাণ করেছিল, যেটা হচ্ছে তোমার 1669 সালে। তারপরে তাদের প্রধান যে কেন্দ্র ছিল সেটার নাম হচ্ছে চণ্ডীগড়, সরি পুদুচেরি, বা যেটাকে আমরা আগে বলতাম পন্ডিচেরি, এটা পন্ডিচেরিই আমরা লিখব। পন্ডিচেরি, বর্তমানে এটা পুদুচেরি নামকরণ হয়েছে। তো পন্ডিচেরিতে তাদের কিন্তু শাসন ছিল। পন্ডিচেরিতে তারা কবে শাসন বা অধিগ্রহণ করেছিল, বা পন্ডিচেরিতে তারা কবে তাদের পন্ডিচেরিকে তাদের দখলে এনেছিল? মনে রাখবে, 1673-এ 1673 সালে পন্ডিচেরিকে তারা নিজেদের দখলে এনেছিলেন। এবারে দেখো, এছাড়া আমাদের বাংলায়ও কিন্তু তাদের উপনিবেশ ছিল। বাংলার কোথায় ছিল তাদের উপনিবেশ? মনে রাখবে, চন্দননগরে। এবার এই চন্দননগরে তাদের উপনিবেশ কবে গড়ে ওঠে? সেটা হচ্ছে 1900 নয়, উম, এটা সম্ভবত 1660 সালের দিকে। 1660 সালের দিকে তাদের এখানে উপনিবেশ গড়ে উঠেছিল, এবং এখানে যিনি উপনিবেশ করার জন্য অনুমতি দিয়েছিলেন তার নামটাও কিন্তু ইম্পর্টেন্ট, শায়েস্তা খাঁ। শায়েস্তা খাঁ তিনি তৎকালীন সময়ে বাংলার নবাব, বাংলার তিনি তৎকালীন সময়ে বলা যেতে পারে একজন শাসক ছিলেন, বাংলার শাসক ছিলেন। তিনি তাদেরকে কিন্তু এই অনুমতিটা দিয়েছিলেন। ঠিক আছে? তো আহ, ফরাসিরা কার কাছ থেকে চন্দননগর লাভ করেছিল বলো তো? সেটা হচ্ছে শায়েস্তা খাঁর কাছ থেকে ফরাসিরা চন্দননগর লাভ করেছিল। ওকে, অ্যাকচুয়ালি এটা 1660 হবে না, এটা আই থিঙ্ক 1760। এটা একটু দেখে নিও তো তোমরা, এটা 1760 হবে। 1660 তো নয়, 1760ও তো হওয়ার কথা নয়। যাই হোক, এটা তোমরা একটু দেখে নিও তো, এটা আমি সালটা বলছি না, হ্যাঁ, এটা সালটা অ্যাকচুয়ালি কত হবে এটা একটু তোমরা ঠিক করে নিও। চলো তাহলে আমরা পরের প্রশ্নে আসি। পরের প্রশ্নটা হচ্ছে কাবিনী বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? কাবিনী বন্যপ্রাণী অভয়ারণ্যটা কোথায় আছে? সঠিক উত্তর হচ্ছে এটা কর্ণাটকে অবস্থিত, কাবিনী বন্যপ্রাণী অভয়ারণ্য। নেক্সট, লাস্ট প্রশ্ন আজকের। আচ্ছা, এটা একটু ঠিক করে নিই, ওটা 1673 সাল নাগাদ হবে, হ্যাঁ, 1673 নাগাদ। চলো নেক্সট আমরা দেখি পরেরটাতে। প্রথম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকটা হচ্ছে আমাদের ভারতের প্রথম সম্পূর্ণরূপে ভারতীয় ব্যাংক ছিল, যেটা 1894 প্রতিষ্ঠিত হয়েছিল। ওকে, চলো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব। যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে সকলে কমেন্ট করে জানাবে যে ক্লাসটি কেমন লাগলো। আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই সকলে ক্লাসে একটা করে লাইক করে দেবে। প্রতিদিনের ক্লাসগুলো এরকম সকলে দেখতে থাকো, আশা করবো ভালো এখান থেকে তোমাদের প্র্যাকটিস হবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, সকলে ভালো থাকবে। আর পরের দিনের ক্লাসেও প্রশ্ন উত্তর থাকবে, তার কারণে কিন্তু পরের দিনের ক্লাসেও যুক্ত হতে হবে। আর যদি মক টেস্ট দিতে চাও তো মক টেস্টে দিতে গেলে আমাদের যে
অ্যাপটা আছে সেটাকে ডাউনলোড করবে। ওকে, চলো আজকের ক্লাসটি শেষ এখানে। ভালো থাকবে সকলে, পরের দিনের ক্লাসে দেখা হচ্ছে নতুন পর্বে। টাটা বাই।